আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুমান। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। আর যদিও দিনের শুরুতে সূচক প্রায় ২০ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তবে দিনের শেষে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে এবং দিন শেষে সূচক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,২৭০ পয়েন্টে। এছাড়া লেনদেনের গতিও দিনের শেষে কিছুটা বৃদ্ধি পেয়েছে, তারপরেও আজ লেনদেন হচ্ছে গতকালের চেয়ে কম। আজ সর্বশেষ তথ্য অনুযায়ী ৭১৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ১৫০ কোটি টাকার মতো কম। এর পাশাপাশি আজ লেনদেন হয়েছে যে কোম্পানিগুলো, তার মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৩টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৫১টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের দাম। সবকিছু মিলে টানা তৃতীয় কার্যদিবস এই সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। জি, আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই। জি, ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, প্রথমে জানতে চাচ্ছি ট্রেজারি বিল বন্ড, আপনি জানেন এক সময় ১২.৭৯ প্রায় ১৩-র কাছাকাছি ছিল। রিসেন্ট যে অকশনগুলো হচ্ছে সেটা নেমে গেছে ১১%-এরও নিচে। আমরা সর্বশেষ যেটা জানি ১০.৭০% রয়েছে ট্রেজারি বিল এবং বন্ডের রেট। এই যে রেট কমছে ট্রেজারি বিল এবং বন্ডে, এর প্রভাব পুঁজিবাজারে ভালোভাবে পড়বে কিনা? এটা একদমই ডাইরেক্টলি পুঁজিবাজারের সাথে প্রভাবিত। কারণ যখনই দেখা যাবে যে ট্রেজারি রেট ডাউন করতেছে, তখন কিন্তু পুঁজিবাজারে যেসব ইনস্ট্রুমেন্ট ভালো ভালো শেয়ারের ডিভিডেন্ড ভালো, ইল ভালো, সেখানে বিনিয়োগ হয়। যেটা আমরা দেখতেছি, যদি আমরা এই ২ দিনের পর্যালোচনা দেখি গত এক সপ্তাহ ধরে, দেখা যাবে যে যেসব শেয়ারের ডিভিডেন্ড ভালো, আর্নিং গ্রোথ আছে, সেগমেন্টাল পারফরমেন্স ভালো, সেসব শেয়ারে কিন্তু বিনিয়োগ হচ্ছে। দ্যাটস এ গুড সাইন ফর দ্য ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, এক্ষেত্রে অনেকে বলে থাকে যে আসলে সূচক বাড়ছে, লেনদেনও কিছুটা বাড়ছে, কিন্তু শেয়ারের দাম বাড়ছে না। আর আপনি যেটা বললেন গত এক সপ্তাহ যাবত দেখছেন ভালো ভালো কোম্পানির দাম বাড়ছে। তাহলে আমি যদি বলি যে মার্কেটে যদি কিছু শেয়ার এত ফান্ডামেন্টালি ভালো না থাকে, তাদের ভবিষ্যৎ কি হবে? বেসিক্যালি এই বাজারটা দুই ধরনের হয়, একটা হলো স্পেকুলেশন হয়, আর একটা হলো ইনভেস্টমেন্ট প্রসেসে হয়। এখন যারা ফান্ড ম্যানেজার, যারা পোর্টফোলিও ম্যানেজার, যারা ইনস্টিটিউশন, তারা সবসময় ভালো শেয়ারে বিনিয়োগ করে। কোম্পানি যদি কোনো গ্রোথ আসে, সেন্সিটিভিটি আসে, তখন দাম বাড়ে, ডিভিডেন্ড পায়, ক্যাপিটাল গেইন পায়। সাধারণত জং শেয়ার গুলা আমাদের দেশে যেহেতু বিনিয়োগকারী রিটেল ইনভেস্টর বেশি, ওরা এগুলি সাপ্লাই ইনফরমেশন নিয়ে এগুলা ওরা একটু মুভমেন্ট করাইতে চায়। এটা নট অনলি দ্য বাংলাদেশ পার্সপেক্টিভ, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ। এখন এটা যে একটা শ্রেণী আছে ট্রু ইনভেস্টমেন্টে থাকে, আর একটা হচ্ছে ইনফরমেশনকে ডিসেমিনেট করে এক ধরনের গেইন করতে চায়। তো দিনের শেষে দেখা যাচ্ছে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ভালো শেয়ারে থাকে, তাদের রিটার্ন একটা ক্রমান্বয়ে রিটার্নটা বাড়ে এবং কোম্পানিগুলি গ্রোথের সাথে তাদের পোর্টফোলিওটা গ্রোথ হয়। আর যারা ওই যে জং শেয়ার, একবার লাভ হয় ৩ বার লস হয়, আলটিমেটলি দিনের শেষে এটা একটা ভালো দেখা যায়। জি, এক্ষেত্রে আপনি জানেন যে মিউচুয়াল ফান্ড যে খাত রয়েছে, মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাজার থেকে শেয়ার বেচাকেনা করা এবং তাদের যে বছর শেষে ইনকাম হয় সেটা মিউচুয়াল ফান্ডের সেই পারফরমেন্সের ভিত্তিতে হয়ে থাকে। আপনি যেটা বললেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা এইসব ফান্ডামেন্ট ভালো অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্ট করে থাকে। তাহলে এই মিউচুয়াল ফান্ড খাতে হয়েছে কি, আইসিবির ক্ষেত্রে হয়েছিলটা কি? বিষয় হচ্ছে দুইটা। এখন দেখেন, আমাদের এখানে শর্ট টার্ম গভর্নমেন্ট পলিসির কারণে, অর্গানাইজেশনাল পলিসির কারণে অনেক সময় যেহেতু বাজারে ইকুইটি কম, শেয়ার কম, ভালো শেয়ার কম, আইসিবি বলেন এবং ভালো ভালো ফান্ড ম্যানেজার আমি ২-৪ জনকে চিনি, তাদেরও কিন্তু নেট মাইনাস হয়ে গেছে, খারাপ হয়েছে। অনেকে কিন্তু এটাকে এক্সপ্লয়েট করছে, বিভিন্ন মোলাফাইড ট্রানজাকশন করছে, কিন্তু ভালো কেউ কেউ যেহেতু বাজার পড়ে গেছে, রক্ষা করতে পারে নাই। আমি আইসিবি বা সোকল ইনস্টিটিউশন আর ২-৪ জনের, যেটা আমরা বারবারই বলেছিলাম যে ২-৪ জন মিউচুয়াল ফান্ডের কনসেন্ট্রেশন ছিল বেশি, ধরেন টোটাল মার্কেটে 70%। ওরা যখন ৪,০০০-৫,০০০ কোটি টাকা বিভিন্ন জায়গায় মিস ইউজ করেছে এবং এই ইন্ডাস্ট্রিটার একটা বদনাম হয়ে গেছে। বদনাম হওয়াতে কি হয়েছে, এখন মিউচুয়াল ফান্ড যারা যদি কেউ ফান্ড ইনভলভ হয়, ফান্ড রিলিজ করে, মানুষ আর সাবস্ক্রিপশন করে না। এতে করে মিউচুয়াল ফান্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, এক্ষেত্রে এই খাতকে আগের যে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পলগুলো পেয়েছে, যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আগামীতে
এই খাতকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি করণীয় এই মুহূর্তে? এখন দেখেন মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা হয়, যদি আমি পাশাপাশি বোম্বে স্টক এক্সচেঞ্জ বা ইন্ডিয়ান মার্কেট দেখি, অন্যান্য মার্কেট দেখি, ইন্টারন্যাশনাল মার্কেট দেখি, সেই ধরনের ব্ল্যাক রক আর জেপি মর্গান বড় বড় ফান্ড গুলো যদি দেখি, ওদের হিউজ রিসার্চ আছে, হিউজ অ্যানালাইসিস আছে, প্রাইভেট ইকুইটিতে কনভার্ট করে মার্কেটে যাচ্ছে, ওদের ইকোনমি অনেক বড়। আমাদের এখানে মিউচুয়াল ফান্ড হচ্ছে কি, আমি দেখলাম 2-4 জনে ভালোভাবে চেষ্টা করেছিল, এটা একটা সময় যেহেতু বাজার ক্রাশ করছে, ব্যর্থ হয়েছে। এখন যেটা করা উচিত মিউচুয়াল ফান্ডকে, যেমন পপুলারিটির জন্য বিশেষ কিছুকে ফিক্স ইনকাম ইনস্ট্রুমেন্টে কিছু দিয়েছে, রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড দ্রুত শুরু করা উচিত। তারপরে ইকুইটি যেটা 60-40, এটাকে আরো কিছু কমায় নিয়ে আসা উচিত, কারণ সব যে বাজারে ইনভেস্টমেন্ট করতে হবে তা না, কারণ আমাদের মার্কেট ইজ ভেরি ভোলাটাইল। আমাদের মার্কেট যদি হাফ মার্কেটে সব টাকা ইনভেস্ট করে, তখন সে রিটার্ন দিতে পারে না, ম্যাপ পড়ে যায়। সুতরাং এখানে আরো কিছু ব্যালেন্সিং করে এবং প্রপার ডিউ ডিলিজেন্স, এবং এই 7 দিন পর পর রিপোর্ট না দিয়ে ভালো একটা ট্রাস্টি যারা আছে, অ্যাসেট ম্যানেজার যারা আছে, এদের প্রপার ডিউ ডিলিজেন্সের মধ্যে রাখলে, কেউ যদি অন্যায় করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এগুলো মনে আস্তে আস্তে কমে আসবে। জি। এবং বিশেষ ওদিকে কাজ করতেছে যেটুকু আমার জানা। ঠিক জি। আছে। এবং বিসেকের কাজ, মিউচুয়াল ফান্ডের যে সুপারিশগুলো রয়েছে সেটার বাস্তবায়ন নিয়েও কাজ করে যাচ্ছে। এখন দেখা যাক আসলে এই খাত কতটুকু সংস্কার করা যায়। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি জানেন বিশ্বের অন্যান্য দেশে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড থাকে, যেটাকে বলা হয় ইটিএফ, ডাও জোন্স, নাসডাক, হ্যাঁ, আরও বিভিন্ন বিখ্যাত যত স্টক এক্সচেঞ্জ রয়েছে তাদের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড রয়েছে। বাংলাদেশে কোনো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নেই যেটা এক্সচেঞ্জের সাথে রিলেটেড। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন এই বিষয়টা, এবং এই ফান্ডগুলো নতুনত্ব আনে কিনা। অবশ্যই নতুনত্ব আনে, এটা নিয়ে আমি একটু কারেকশন করতে চাই। লঙ্কা বাংলা একবার চেষ্টা করেছিল, সৌপাত তাদেরটা আসছে কিনা আমি জানি না। লঙ্কা বাংলা এটা নিয়ে কাজ করছিল এবং এটা একটা প্রসেসিং আছে। অ্যাক্সিস ট্রেনের ফান্ডটা সবচেয়ে বলে এক্সচেঞ্জের সাথে এখানে যে পারফরমেন্স এবং ফান্ডের যে পারফরমেন্স, এটা ভালোভাবে রিফ্লেক্ট করে। এটা হলে বাজারে যারা বিনিয়োগকারী তারা একটু ভালো বুঝতে পারবে। যেমন ব্ল্যাক রক কিন্তু বড় হয়েছে, তো সবচেয়ে বড় ফান্ড হয়েছে কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড দিয়ে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা আমাদের এখানে ইমিডিয়েটলি চালু করা উচিত, এবং আমাদের যে 30 বা 40 শেয়ার আছে এগুলাকে র্যাপিডলি রিঅর্গানাইজ করে দেখা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা দুঃখজনক, আমাদের এখানে পুঁজিবাজারের জন্য ক্ষতি হচ্ছে, শর্ট টার্ম পলিসি রিভিউ করে এবং পুঁজিবাজারের বিষয়টা মাথায় না রেখে পলিসিগুলো ইমপ্লিমেন্টেশন করে অন্য অন্য আদার স্টেক হোল্ডার, সেটার এফেক্ট কিন্তু করে। জি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যদি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেহেতু আপনি বললেন যে একটি প্রসেসে রয়েছে, আসতে পারে, মিউচুয়াল ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মধ্যে পার্থক্যটাকে, অথবা ইটিএফ এ কি কি সুবিধা পেতে পারে বিনিয়োগ করে, একটু যদি বলতেন। দেখেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা একটা লাইভ জিনিস, যে এক্সচেঞ্জের যে ইন্ডেক্সের সাথে যে শেয়ার গুলা ইয়ে করে, লাইন করে, সে তার বিনিয়োগ কিন্তু ওখানে সীমাবদ্ধ থাকতে হবে। অন্য জায়গায় যেটা এটা হলো সে সব জায়গায় করতে হবে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হচ্ছে আপনার এক্সচেঞ্জ বড় লাভ করে, আপনার এই ফান্ড অটোমেটিক্যালি বড় হবে এবং গ্রোথ হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এমনও দেখেছি, দেখেন আমাদের সিলেকশন, এমন এমন শেয়ার দেখা গেছে তার হঠাৎ করে একটা এক্সট্রা অর্ডিনারি ইনকাম আসলো, এটা ঢুকাই দিল 30-তে, কারণ ট্রেডিং বেশি হচ্ছে, ট্রেডিং কে ধরে, কারণ ট্রেডিং করতেছে ম্যানিপুলেট করি। যখন এটা ঢুকাই দিচ্ছে তখন কি হচ্ছে, এই শেয়ার যদি আমার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড করে, যেমন 300 টাকার একটা হোটেলের শেয়ার এখন কিছু 50 টাকা, তাহলে মিউচুয়াল ফান্ড কোথায় যাবে? বুঝতে পারছেন? এখানে আমাদের ইনস্টিটিউশনাল যে সক্ষমতা, এটার মধ্যে দুর্বলতা আছে, কারণ আমরা এখানে প্রপার ডিউ ডিলিজেন্স এবং এটা বোঝা, ফান্ড ম্যানেজমেন্ট এবং ব্যালেন্স শিট বোঝা, এবং ব্যালেন্স শিটের ইন্টারেস্টিক যে ভ্যালু গুলো আছে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা খুব কম। এগুলোকে আগাইলে হয়তো আর একটু আস্তে আস্তে ঠিক হবে। এখন অনেক ভালো ভালো লোকজন আসতেছে, ওরা দেখতেছে, আমরা আশাবাদী হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি, সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি সংক্ষেপে, শেয়ার বাজার কোন দিকে যাচ্ছে? আগামীতে লেনদেনে 1000 কোটি টাকা ছাড়াবে কিনা, সূচক বাড়বে কিনা? আমি বারবারে বলবো, যারা বাজারে স্টেক হোল্ডার, বাজারে যারা ইনভলভ এবং ট্রেডাররা, দ্রুত কোনো কিছু বাড়াই হচ্ছে, এখানে একটা বাফার তৈরি হবে, ওটা নিচে দিয়ে পড়বে। বাজার কনসোলিডেশন করে আস্তে আস্তে যদি বৃদ্ধি পায়, দ্যাট ইজ গুড ফর দ্য মার্কেট। কারণ এখন আমাদের যে পুঁজি বাজারের যে ইন্টারেস্ট রেটটা হাই ছিল, এটা কমে আসছে, রেগুলেশন গুলো অ্যাডজাস্ট হয়েছে। আস্তে আস্তে কোম্পানিগুলোর পারফরমেন্সের সাথে বাজার বাড়ুক। কোনো শেয়ার রাতারাতি বাড়ারও দরকার নাই, যদিও আন্ডার প্রাইস আছে। কোনো শেয়ার আবার দাগ করে কমানোর দরকার নেই, রিজনেবল বেসিসে গাইলে ডিভিডেন্ড ইল্ড যেটা আছে আমাদের এটা, আর কোম্পানিগুলো যে পারফরমেন্স, এখানে নানান ধরনের পলিসিগত ঝামেলা আছে, যেমন
অ্যান্টি ডাম্পিং আছে, ডিউটি স্ট্রাকচার আছে, ধাপ করে একটা শেয়ার উঠাইলেন, একটা দেখা গেল রিভিউতে পড়ে গেল, তখন দেখা গেল যেটা পড়ে যাবে ঝামেলা হবে। বড় আস্তে আস্তে কনসোলিডেটলি বাজার বাড়লে সেটা ভালো হবে। আর ট্রেডিং, আমাদের যে মার্কেট ক্যাপ বা আমাদের যে ক্যাপাসিটি আছে 1,1200 কোটি টাকার বেশি, এই মুহূর্তে ট্রেড হইতে গেলে এটা আবার কিন্তু দাম বাড়বে, এটা এক ধরনের মানে অস্বস্তিও দিতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, একুশে টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ আলী, এফসিএ পুঁজিবাজার বিশ্লেষকের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।